আমাদের যখন নারী কর্মীরা যাচ্ছেন কিছু কমছে, ধন্যবাদ জানাই যে এখন বিএনপি করে 2-3 দিন যাবৎ নারী হেনস্থা অপেক্ষা কিন্তু কমে গেছে, যেটা একদম সিরিয়াস চলছিল। কি বললেন যে 40 লাখ বোরকা অর্ডার দিয়েছে জামাত ইসলামী, ওনাকে যে কমান্ড করতে হবে অর্ডারটা কে পেয়েছে? মির্জা আব্বাস সাহেব বলেছেন না? তার মানে ইলেকশনের মাঠে এসে যাদের বোরকা লাইসেন্স আগাম, একটা সাইকোলজিক্যাল গেম খেলা যে আমি তোমাকে ধরবো, তুমি বোরকা। এই ভুয়া সিল ছাপানোটাও আমি আসছি আপনার মানে 40 লাখ বোরকা লক্ষ্মীপুরের যিনি অভিযোগ করেছেন এনএস চৌধুরী সাহেব, উনি বলছেন কি 50,000 বোরকা জামাত অর্ডার দিয়েছে। আচ্ছা এই অর্ডারটা কি প্রমাণ দেখান, এই অর্ডার কে নিয়েছে, কে দিয়েছে, ডকুমেন্ট দেখাক। মির্জা আব্বাস ডকুমেন্ট দেখাক যে 40 লাখ বোরকা অমুক ব্যক্তি অর্ডার করেছে, অমুক ফ্যাক্টরি পেয়েছে, এত করে রেট পড়েছে, অমুক দিন যেটা কী করবে সে ডেলিভারি দেবে। এই যে কথাগুলো বলা, আমার কাছে মনে হচ্ছে বিএনপি ভোটের মাঠে খেয়ে হারিয়ে ফেলেছে এবং জনগণের যে গণজোয়ার এখন 11 দলের পক্ষে চলছে, সে আপনি বলুন টেকনাফ তিতুলি যেখানে আমাদের দলীয় সমাবেশ হচ্ছে প্রতিদিনই কিন্তু ছবিগুলো আসছে, সেই জায়গায় এখন তারা হয়তো কোনো প্ল্যান করতে পারে, তাদের কোনো ব্যক্তিকে দিয়ে ম্যানেজ করে সিল চপ্পর বানিয়ে দিয়ে যারা জামাতের থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, অন্যায় যে করে আমরা বলছি যে আমাদের দলীয় কোনো বিষয় না এবং জামাতের কোনো সম্পৃক্ত সেখানে নাই। কোনো ব্যক্তি কোথায় কি করলেন একজন কর্মীর সম্পৃক্ততার এটা বলেছে যে সে সিল হতে বানিয়েছে, কিন্তু দাঁড়িয়ে বলে সিলটাই না। আমরা যেটা বলি শুনেন, বাংলাদেশ বহু মানুষ আছে, কোথায় কে বসে ঘরের ভিতরে কি করলো সেটা আপনি দায় দিবেন দলের উপর, এটি কখনো হতে পারে না। এবং জামাত বলেছে এর সাথে জামাতের কোনো সম্পৃক্ততা নাই, জামাত বলেছে স্পষ্ট করে। তখন সরকার প্রমাণ করুক, আইনশৃঙ্খলা বাহিনী প্রমাণ করুক তার কোথায় করেছে, এটি গভর্নমেন্টের দায়িত্ব, এটা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। কেন দলকে আমি দায়ী করবেন সেখানে? আপনার কাছে আবারও আসবো নিরূপা চৌধুরী মনি, আপনার কাছে একটু আসতে চাই যে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আপনাদের বিএনপির, তিনিও বলেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আভাস পাচ্ছে, এনসিপি জামাত থেকেও বলা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আভাস পাচ্ছে। এটাকে আসলে ওই যে যেমনটি বললেন যে রাজনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি আসলে বড় সড়ো কোনো কার্যকরী আভাস পাওয়া যাচ্ছে? প্রমাণ ছাড়া তো কথা বলা ঠিক না। আগেও আপনার এখানে এসে আমরা বলেছিলাম যে বিদেশে যত পোস্টাল ব্যালট পাওয়া যায় সব একটা দলের বাসায় পাওয়া যায়, একটা দলকে। এবং পোস্টাল ব্যালট যেভাবে ছাপিয়েছে সেটাও বলেছি যে তাহলে ইসি কার লোক, এইভাবে একদম ইনটেনশনালি ব্যালটটা ছাপিয়েছে। এবং এখন যে সিলগুলো পাওয়া যাচ্ছে, আপনার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার 29,000 ভোট, আপনার 80,000 ব্যালট পাওয়া গেছে নীলক্ষেতে। তো আমরা কিন্তু কথা বলেছি এগুলা নিয়ে, কিন্তু যেহেতু বিএনপি বড় একটা নির্বাচনের জন্য অপেক্ষা করে আছে, এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে বিএনপি চরমভাবে লাগতে যেতে চায় নাই বলেই দম ধরে আছে। কিন্তু সহ্যেরও একটা সীমা থাকা দরকার, সীমা লঙ্ঘনকারীকে কিন্তু খোদ আল্লাহ পছন্দ করে না। আপনার এই যে গুপ্ত সুপ্ত যে কথাগুলো বলা হচ্ছে, আপনার শেরেবাংলা বলতেন যে আমি যেদিন কংগ্রেস যেদিন আমার সুনাম করে আমি সেই দিন মনে করি আমি আমার দলের বিপক্ষে কিছু করেছি, আর যেদিন কংগ্রেস আমার বিপক্ষে কথা বলে সেই দিন আমি মনে করি যে আমি আমার দলের জায়গা ঠিক আছি। ঠিক এই জায়গা থেকে বলতে চাই যে ওনারা যে কথাগুলো বলছেন যে ওনাদের হ্যাক হয়েছে, ওনাদের মানে আপনার জেলে নিয়ে গেছে, একটা লোককে আপনার কি করা, এটা নিজে নিজে স্বীকার করে যে লোকটা জেলখানায় যেতে বাধ্য হলেন বা গেলেন, এটা তাদের একজন চরম নিবেদিত কর্মী ছাড়া আর কিছুই না। আপনি আমি এই যুগে যারা বসবাস করি, আমাদের সন্তানরা, আপনারা আমাদের অনেক ছোট, আপনারা আমাদের চেয়ে অনেক বেশি জানেন এই ব্যাপারে। আমি বলছি, আমি আপনাকে প্রমাণ বলছি, আপনারা ভালো করে জানেন একটা টুইটার হ্যাক হইলে কয়দিন লাগে টুইটারটা ঠিক জায়গা মতো আসতে, মুহূর্তের মধ্যে ছাড়া হয়ে গেল, মুহূর্তের মধ্যে হ্যাক হয়ে গেল এই জিনিসগুলো। আচ্ছা যদি ধরেন হ্যাক হয়ে গেছে, হ্যাক হলে আপনার আল জাজিরার আপনার সাক্ষাৎকারটা তো হ্যাক হয় নাই, আল জাজিরার সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন ওই টুইটারের মধ্যে লেখাটা ওই একই কথা, শুধু শব্দটা গালির শব্দটা ছিল না আল জাজিরায়। তাহলে ঘটনা তো একই। গালি দেয় কারা? যারা রাজনীতিটাকে সস্তা করে তোলে। যে কথাটা উনি বললেন, আমি যে কথাটা বললাম যে তারেক রহমান সাহেব নিশ্চয়ই ভালো কোনো কাজ করেছেন দলের জন্য দেখে এনটি পার্টি তার বদনাম করছে, তাকে সিলি হিসেবে ধরে নিচ্ছে। উনি এই কথা বলবে না তো কে বলবে? নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, আপনার সিল পাওয়া যাচ্ছে লক্ষ্মীপুরে, আরেক জেলায়, তো উনি এটা বলবে না? তো উনি এটা বলতে গেলে সিলি হয়ে গেল। আপনার সুপ্ত গুপ্ত রাজনীতি করে আপনি আমি অনেকেই। আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এটা কি সুপ্ত গুপ্ত না? সুপ্ত না একরকম। শিবির সব জায়গায় ইলেকশন করছে, শিবিরের নাম দিয়ে করছে, বলেন তো? ইলেকশন হলো বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং আপনি দেখেছেন যে ফার্স্টে বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানে বিপুল ভোটে আমাদের সব প্যানেল সেখানে বিজয়ী হয়েছে। তখন থেকে মূলত আসলে আমাদের বিরুদ্ধে এই ধরনের ওনাদের মানে কথাগুলো শুরু হয়েছে। কারণ প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেখানে কি হচ্ছে, মানে ওনারা যেখানে ইলেকশন করেন ছাত্ররা সেখানে তারা ফেল করছে। তাছাড়া দেখলাম যেটি বলেছেন এখন এই হিসাবে ওনারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যে ইলেকশনের নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনের সেটাকে বন্ধ করার চেষ্টা করেছেন।
এবং ছাত্র দলকে নির্বাচন কমিশন তার সঙ্গে বিক্ষোভ করেছেন, মিলিত হয়েছেন। এক পর্যায়ে সেখানে তারা বললেন কোনো ইলেকশন করা যাবে না। শেষ পর্যন্ত দেখলাম যে ওনারা সুপ্রিম হাইকোর্টে গিয়ে বিএনপি পন্থী আইনজীবীরা মূলত সহযোগিতার ভিত্তিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সেখানে স্থগিত হয়েছে। একটা ছাত্র সংসদ যেখানে ছাত্র সংগঠনের দায়িত্ব ইলেকশনটা করা, সেখানে তাদেরই ছাত্র সংগঠন যাতে আবার সেখানে হেরে না যায় ইলেকশনের মৌসুমে, তারা নির্বাচন কমিশনের সামনে না পেরে শেষ পর্যন্ত আদালতের আশ্রয় নিয়ে স্থগিত করেছেন। এখানে দ্বিতীয় হচ্ছে যে আমরা এই যে কথা বলেন আমাদের বরগুনার এক নেতাকে নিয়ে, মোশাররফ হোসেন ঠাকুর সাহেব যখন উনি বিভিন্ন নেতা পরিচয় দেন, উনি যখন নেকাবকারীদেরকে নিয়ে অত্যন্ত জঘন্য কথা বলেছেন, ওপেন বলেছেন, এটা নিয়ে কিন্তু আমরা কোনো প্রতিবাদ দেখিনি। জামাত তো নেতাকে বহিষ্কার করেছে, মোশাররফ হোসেন ঠাকুরকে বিএনপি বহিষ্কার করেছে, কাউকে বহিষ্কার কিন্তু তার তো করেনি। কোনো পদই নাই। উনি তো বলে বিএনপি নেতা, উনি এত অন্য কোনো জোরায় পদ বলে নাই ভাই। আপনাকে শোকজ করে বলতেন যে আমাদের তাও তো বলেননি আপনারা। নেক্সট দেখুন, জামাতের আমিরের যে আইডিটা আপনার হ্যাক হয়েছে, গতকালকে আমাদের সেকেন্ড রেজাল্ট হয়েছে, 1 মিনিটের মধ্যে স্ক্রিনশটটা নেওয়া হয়, তখন বিও কিন্তু হয় না। তোরা জানতো যে এটা হ্যাক হবে বলে এবং চুপচাপ থাকে। একযোগে তখন 3-4 ঘন্টা পরে এসে সব মানে পেজে দিয়ে এটাকে একটা তারা সিন্ডিকেটভাবে ভাইরাল করার চেষ্টা করে। এটি আগের থেকে জানা যে জামাত ইসলামী কী করে একটু মানুষকে প্রশ্নবিদ্ধ করা যায়। দুইটা একই সূত্রে কথা। আমার কাছে মনে হচ্ছে এই দুইটা আইডি হ্যাকের পিছনে বিএনপির কেন্দ্রীয় কমান্ডের নেতৃত্বে সম্পৃক্ততা আছে। নীলুফার চৌধুরী মনিও বলছিলেন যে আপনাদের যে এত অ্যাডমিন সবসময় বলা হয়, জামাতের তরফ থেকে বলা হয় যে এত শক্ত স্ট্রং একটা সাইবার সিকিউরিটি জামাতের আছে, সাইবার টিম অনেক বড় জামায়াতের, তাহলে দলের প্রধানের আইডির সুরক্ষা এত কম কেন হবে? সুরক্ষা কম কীভাবে? আমরা খুব তাড়াতাড়ি ধরছি না, অনলি 45 মিনিটে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা যেহেতু রাষ্ট্রীয় একটা জায়গা থেকে জিনিসটাকে ইনভলভমেন্ট সেখানে পাওয়া গেছে, রাষ্ট্রীয় জায়গা থেকে, এবং 4:37 মিনিটে আমিরের জামাতেরটা হলো, 5:52 আমরা এটাকে উদ্ধার করতে পেরেছি, মাত্র 45 মিনিট। আমরা দেখলাম এর মধ্যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, একযোগে রাত 12টা গিয়ে সব মানে ফেজ থেকে একসাথে করা। তার মানে ওরা জানতো এখন হ্যাক হবে, 1-1.5 মিনিট ওই পোস্টটা সেখানে ছিল, এর মধ্যে স্ক্রিনশট হয়ে গেছে এবং সব জায়গায়। তার মানে এটা একদম খুব সাধারণ। জামাতের আমির যখন প্রতিদিন 6-7টা প্রোগ্রামে কথা বলেন, নারী অধিকার নিয়ে কথা বলেন, সেই সময় জামাতের আমির গিয়ে এই বক্তব্য দিবেন কিংবা টুইটারে লিখবেন, এটা বাংলাদেশে কোনো সাধারণ পাগলা বিশ্বাস করে না। কেন করবেন সেটা? ইলেকশনের সময় এসে অর্ধেক নারী, সেই নারীকে নিয়ে জামাতের আমির সব জ্ঞানে এসে এই ধরনের কথা লিখবেন, এটা যারা এই রাজনীতি করার চেষ্টা, তারা জনগণ বোকা ভাবছেন। যথেষ্ট জনগণ বুদ্ধিমান এবং জনগণ বুঝে গেছে যে এটা একটা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য একটা বড় দলের উপর থেকে সুনির্দিষ্টভাবে অ্যাসাইনমেন্ট দিয়ে এই কাজটা সেখানে করা হয়েছে।